আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ক্লাস 12 এর ইউনিট 6 এর 6 নম্বর চ্যাপ্টার আলোক তরঙ্গ ও আলোর ব্যতিচার। এই অধ্যায়ের যেটা মূল আলোকীয় ঘটনা সেটা হলো আলোর ব্যতিচার এবং আলোর ব্যতিচার ব্যাখ্যা করার জন্য আলোকে তরঙ্গ হিসাবে ধরে নেওয়া হয়। এর আগে যে সমস্ত অধ্যায়গুলোতে আলোক প্রতিফলন এবং প্রতিসরণ সংক্রান্ত আলোচনা করা হয়েছিল সেগুলোতে আলোকে রশ্মি হিসাবে ধরে নেওয়া হয়েছিল, কিন্তু আলোর ব্যতিচারের ক্ষেত্রে আলোকে তরঙ্গ হিসাবে ধরে নেওয়া হবে। আসলে ফিজিক্সের যে শাখায় আলো নিয়ে গবেষণা করা হয় বা আলোচনা করা হয় সেটাকে বলা হয় অপটিক্স। এই অপটিক্সকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো জিওমেট্রিক্যাল অপটিক্স বা জ্যামিতিক আলোক বিজ্ঞান এবং আরেকটি হলো ফিজিক্যাল অপটিক্স বা ভৌত আলোক বিজ্ঞান। জিওমেট্রিক্যাল অপটিক্সে আলোকে ধরে নেওয়া হয় রশ্মি হিসাবে এবং ফিজিক্যাল অপটিক্সে আলোকে ধরে নেওয়া হয় ওয়েভ হিসেবে। জিওমেট্রিক্যাল অপটিক্সের ক্ষেত্রে আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য যে ওয়েভলেন্থ আছে সেটাকে ধরা হয় না, কিন্তু ফিজিক্যাল অপটিক্সের ক্ষেত্রে আলোর যে ওয়েভলেন্থ আছে সেটাকে ধরা হয়। জিওমেট্রিক্যাল অপটিক্সে যেসব আলোকীয় ঘটনা পড়ে সেগুলো হলো রিফ্লেকশন বা প্রতিফলন, রিফ্রেকশন বা প্রতিসরণ, ডিসপারশন বা আলোর বিচ্ছুরণ। ফিজিক্যাল অপটিক্সের মধ্যে যেসব আলোকীয় ঘটনা পড়ে সেগুলো হলো আলোর ব্যতিচার বা ইন্টারফারেন্স, যেটা এই অধ্যায়ে আলোচনা করা হবে, ডিফ্রেকশন বা অপবর্তন, যেটা এর পরবর্তী অধ্যায়ে আলোচনা করা হবে, পোলারাইজেশন বা সমবর্তন, যেটা ডিফ্লেকশনের সঙ্গে আলোচনা করা হবে, এরপরে স্ক্যাটারিং বা আলোর বিক্ষেপণ, যার জন্য আকাশকে নীল দেখায়। তো আলোকে কখনো রশ্মি আর কখনো তরঙ্গ আকারে ধরে নেওয়ার পিছনে কারণ আছে। আলোর ব্যাপারে প্রথম যে থিওরিটা এসেছিল সেটা হলো কর্পাসকউলার থিওরি, যেটা দিয়েছিলেন বিজ্ঞানী ডেকার্ত এবং নিউটন। এই দুজনেরই অবদান ছিল। কর্পাসকউলার থিওরি বা আলোর কণিকা তত্ত্ব অনুযায়ী আলো হলো ক্ষুদ্র ভরহীন কণা, কিন্তু ওয়েভ থিওরিতে বিজ্ঞানী হাইগেন্স বলছে এটা ঠিক। ওয়েভ থিওরিতে বিজ্ঞানী হাইগেন্স বলছে আলো কোনো কণা নয়, আলো হলো এক ধরনের তরঙ্গ। তিনি যে তরঙ্গের কথা বলেছিলেন সেটা হলো যান্ত্রিক তরঙ্গ, স্থিতিস্থাপক তরঙ্গ, এবং এটি বিস্তারের জন্য ইথার মাধ্যমের প্রয়োজনীয়তার হয়। এবার এর পরবর্তীতে বিজ্ঞানী ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরিতে বলছে আলো কোনো যান্ত্রিক তরঙ্গ নয়, আলো হলো এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ এবং এই তরঙ্গের দুটো অংশ থাকবে, একটা তড়িৎ অংশ একটা চুম্বক অংশ, এবং এটা বিস্তারের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হবে না। এর পরবর্তীতে আবার বিজ্ঞানী আইনস্টাইন কোয়ান্টাম থিওরি অফ লাইটে বলছে আলো হলো এক ধরনের ফোটন কণার স্রোত। এবার এতগুলো থিওরির মধ্যে যেহেতু কোনো থিওরি আলোর সবগুলো ঘটনাকে সম্পূর্ণ স্বাধীনরূপে ব্যাখ্যা করতে পারে না, ওই জন্য আলোকে কখনো ওয়েভ আকারে আর কখনো রশ্মি হিসাবে ধরে নেওয়া হয়। যখন ওয়েভ হিসেবে ধরা হয় তখন সেটা ফিজিক্যাল অপটিক্স, যখন রে বা রশ্মি হিসেবে ধরে নেওয়া হয় তখন সেটাকে বলা হয় জিওমেট্রিক্যাল অপটিক্স। এবার এই অধ্যায়ে আলোকে যেহেতু তরঙ্গ হিসেবে ধরে নেওয়া হবে ওই জন্য এবার আমরা তরঙ্গের ব্যাপারে কিছু জানবো। বেস্ট। এরপরের যে আমাদের নেক্সট টপিক সেটা হলো ওয়েভ ফ্রন্ট। তো ওয়েভ ফ্রন্ট পড়ার আগে আমরা একটা ভিডিওর মাধ্যমে সেটাকে বুঝতে চেষ্টা করি। পুকুরে যখন ঢিল পড়ে তখন জল তরঙ্গ উৎপন্ন করে। যে বিন্দুতে তরঙ্গটি সৃষ্টি হয় সেই বিন্দুকে বলা হয় পয়েন্ট অফ ডিস্টারবেন্স বা আলোড়ন বিন্দু। এখানে জলগুলি ওপর নিচে কম্পিত হয় এবং শক্তি অনুভূমিকভাবে সঞ্চালিত করে, এবং উৎস থেকে কোনো একটি নির্দিষ্ট ঢেউয়ের উঁচু অংশ এর দূরত্ব সমান থাকে। এবার এই ঢেউ এর একই অবস্থায় থাকা বিন্দুগুলোকে যদি যোগ করা হয় তাহলে তাকেই ওয়েভ ফ্রন্ট বলা হবে। এখানে সবুজ রেখার মাধ্যমে তা দেখানো হয়েছে, এবং ওয়েভ ফ্রন্টে বৃত্তাকার হওয়ায় এটি স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। এই ওয়েভ ফ্রন্টের সঙ্গে 90 ডিগ্রি কোণে রেখা হলে সেটি রে বা রশ্মিকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ রশ্মি সবসময় ওয়েভ ফ্রন্টের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকবে। তাহলে ভিডিওর মাধ্যমে আমরা ওয়েভ ফ্রন্ট দেখলাম। জলের ওপরে যখন ঢিলটা এসে পড়েছিল তখন জলগুলি ঢেউ উৎপন্ন করছিল। এবার এই ঢেউয়ের যেগুলো উপরের অংশ সেগুলোকে যদি যোগ করা হয় তাহলে যে রেখাটা পাওয়া যাবে সেই রেখাটাকেই বলা হবে ওয়েভ ফ্রন্ট। এখানে ওয়েভ ফ্রন্টের যদি সংজ্ঞা বলা হয় তাহলে বলা হবে কম্পনশীল মাধ্যমের সমদশা সম্পন্ন। যদি আমি উঁচু অংশগুলি ধরি তাহলে সবগুলো তরঙ্গের উঁচু অংশই ধরতে হবে। সমদশা সম্পন্ন কণাগুলির সংযোগ রেখাকে বলা হয় ওয়েভ ফ্রন্ট, বা কণাগুলির সঞ্চার পথকে ওয়েভ ফ্রন্ট বলা হয়। এবার এই ওয়েভ ফ্রন্ট হলো
তিন ধরনের: স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট এবং প্লেন ওয়েভ ফ্রন্ট। স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট বা গোলীয় তরঙ্গ আমরা পুকুরের ক্ষেত্রে দেখলাম, সেখানে যেখানে ঢিলটা এসে পড়েছিল সেটা হলো তরঙ্গের উৎস। এবার এটা একটা যদি লাইট হয়, গোলাকার বৃত্তাকার যদি লাইট হয়, তাহলে এখানে যে তরঙ্গগুলো উৎপন্ন হবে সেগুলো হবে বৃত্তাকার এবং এটাকে বলা হবে পয়েন্ট সোর্স। পয়েন্ট সোর্স থেকে সবসময় স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট উৎপন্ন হয় এবং এই যে রেখাগুলো দেখানো হয়েছে এই রেখাগুলো হলো ওয়েভ ফ্রন্ট। এই রেখাগুলো হলো ওয়েভ ফ্রন্ট। যদি আমরা ঢেউয়ের উঁচু অংশকে ধরি তাহলে উঁচু অংশকে বোঝাবে সবগুলি রেখা, আর যদি নিচু অংশকে ধরি তাহলে সবগুলি রেখা নিচু অংশকেই বোঝাবে। এবার এই ওয়েভ ফ্রন্টের সঙ্গে যদি 90 ডিগ্রি কোণে কোনো একটা রশ্মি কোনো একটা রেখা আঁকা যায় তাহলে সেই রেখাটাই রিপ্রেজেন্ট করবে রশ্মিকে। এটা হলো পয়েন্ট সোর্স যেখান থেকে তরঙ্গ উৎপন্ন হচ্ছে। এবার এগুলো হলো ওয়েভ ফ্রন্ট। এই ওয়েভ ফ্রন্টের সঙ্গে যদি আমি রশ্মি আঁকি তাহলে রশ্মিটা হবে এরকম। আর এই রশ্মিটা আমি যে কোনো থেকে আঁকি না কেন সেটা সবসময়, যেহেতু এটা স্ফেরিক্যাল আকারে আছে, ওই জন্য যেই কোনো দিকে আমি দাগ আঁকি না কেন সেটা 90 ডিগ্রি কোণে থাকবে এবং 90 ডিগ্রি কোণে থাকার কারণে এটাকে বলা হবে রশ্মি। তাহলে এই রেখাগুলো হলো রশ্মি এবং এই যে গোলাকারটা আছে গোলাকার অংশটা হলো স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। এবার লাইট সোর্স যদি সিলিন্ড্রিক্যাল, লাইট সোর্স যেহেতু লিনিয়ার হয়, লিনিয়ার এখানে ছিল পয়েন্ট সোর্স, এখানে নিব লিনিয়ার সোর্স। লিনিয়ার সোর্স কেমন? এই যে আগে লম্বা বাতিগুলো পাওয়া যেত, লম্বা বাতি যেগুলো এখন এই ঘরে জ্বলছে, এই যে এরকম গুলো লিনিয়ার। যদি লাইট সোর্স যদি লিনিয়ার হয় তাহলে এখানে যে ওয়েভ ফ্রন্ট গুলো উৎপন্ন হবে সেগুলো হবে চোঙাকৃতি, চোঙের মতো দেখতে। এটা একটা, তারপরে আবার এটা একটা, এগুলো হলো ওয়েভ ফ্রন্ট। এবার এই ওয়েভ ফ্রন্টের সঙ্গে 90 ডিগ্রি কোণে যদি রেখা আঁকা হয় তাহলে সেই রেখাটাই রিপ্রেজেন্ট করবে রশ্মিকে। এটা এটা হলো লাইট সোর্স এবং এগুলো হলো রশ্মি, আর এই গোলাকার গুলো হলো গোলাকার চৌম্বকৃতি গুলো হলো সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট। এবার যেহেতু আমি আগে বলেছি যে ওয়েভ ফ্রন্ট সবসময় রশ্মির সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকবে, এবার যদি আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুকে অসীম দূরত্বে নিয়ে যদি আমরা ওয়েভ ফ্রন্ট আঁকি তাহলে কি পাবো দেখি। এটা হলো একটা উত্তল লেন্স আর এটা হলো সেই উত্তল লেন্সের উন্মেষ। এবার অসীম থেকে বস্তু আসছে এর মানে হলো সমতল, অসীম থেকে অসীমে বস্তু আছে এর মানে হলো রশ্মিগুলি পরস্পরের সমান্তরাল হবে এবং এই সমান্তরাল রশ্মিগুলি যখন প্রতিসরিত হবে তখন তারা একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে যেটাকে বলা হবে ফোকাস বিন্দু। এবার যদি রশ্মি, এটা এটা হলো রশ্মি, এবার যদি এই রশ্মিগুলির সাপেক্ষে যদি ওয়েভ ফ্রন্ট আঁকা হয় তাহলে এখানে যে ওয়েভ ফ্রন্টটা হবে সেটা হবে এর সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকবে। আর এখানে যদি ওয়েভ ফ্রন্ট আঁকা হয় তাহলে এর সঙ্গে যদি 90 ডিগ্রি কোণে আঁকতে হয় তাহলে রেখা আঁকতে হবে এরকম ভাবে, অর্থাৎ এখানে ওয়েভ ফ্রন্টটা এরকম ভাবে বাঁকা থাকবে। এবার যদি আমরা অবতল লেন্সের ক্ষেত্রে আঁকি তাহলে এটা হলো একটা অবতল লেন্স। এবার এটা অসীম দূরত্ব থেকে আসা আলোক রশ্মি, অসীম দূরত্ব থেকে আসছে বলে এখানে সমান্তরাল ভাবে আছে এবং এখানে প্রতিসরণের সময় তারা পরস্পর থেকে দূরে সরে যাবে এবং এই রশ্মিগুলো যদি ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গমুখ আঁকা হয় তাহলে এখানে তো সমান্তরাল থাকবে 90 ডিগ্রি কোণে, আর এখানে যে তরঙ্গমুখ পাওয়া যাবে সেটার আকার হবে এরকম, কারণ এরকম আকার করলেই এটা কোণ এটা কোণ এটা কোণ সবগুলি কোণ 90 ডিগ্রি হচ্ছে, আর ওয়েভ ফ্রন্ট সবসময় রশ্মির সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকবে। তৃতীয় যে ওয়েভ ফ্রন্টটা হলো সেটা হলো প্লেন ওয়েভ ফ্রন্ট। প্লেন ওয়েভ ফ্রন্ট যদি বস্তু ওয়াসিমে থাকে, বস্তু নাই লাইট সোর্স, যদি লাইট সোর্স অসীমে থাকে তাহলে অসীম থেকে আগত রশ্মিকে সমান্তরাল ধরা হয় এবং সেই সমান্তরাল রশ্মির যে ওয়েভ ফ্রন্ট
সেটাকে বলা হয় প্লেন ওয়েভ ফ্রন্ট বা সমতল ওয়েভ ফ্রন্ট। এর পরের যে আমাদের নেক্সট টপিক সেটা হলো হাইগেনস প্রিন্সিপাল। বিজ্ঞানী হাইগেনস প্রথমে বলছেন ওয়েভ ফ্রন্টের প্রতিটি বিন্দু সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করবে। মনে করো এটা হলো একটা পয়েন্ট সোর্স, এটা হলো একটা সোর্স এবং এই সোর্স থেকে একটা তরঙ্গ নির্গত হচ্ছে। আর এই ওয়েভ ফ্রন্ট, সরি তরঙ্গ নয়, তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট। এবার এই সোর্সের সাপেক্ষে যদি রশ্মি আঁকা হয় তাহলে রশ্মিগুলো এর সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকবে, 90 ডিগ্রি কোণে থাকবে। এবার এই যে তরঙ্গ মুখটি আছে, এই তরঙ্গ মুখটির প্রতিটি বিন্দু সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করবে। তাহলে এটা বিন্দু সেকেন্ডারি সোর্স, এটা বিন্দু সেকেন্ডারি সোর্স, এটা বিন্দু সেকেন্ডারি সোর্স, প্রতিটি বিন্দু সেকেন্ডারি সোর্স হিসেবে কাজ করবে এবং সেই বিন্দুগুলো আবার ওয়েভলেট বা গৌণ তরঙ্গ উৎপন্ন করবে। তাহলে আবার এটা সেকেন্ডারি সোর্স, আবার এটা সেকেন্ডারি সোর্স, প্রতিটা বিন্দু সেকেন্ডারি সোর্স। এবার এই যে ওয়েভ ফ্রন্ট গুলো এবার এই যে ওয়েভ ফ্রন্ট গুলো আছে যেগুলো সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট বা ওয়েভলেট, সেই ওয়েভ ফ্রন্টের যে সম্মুখবর্তী স্পর্শতল, সম্মুখবর্তী স্পর্শতল মানে সামনের দিকে যে স্পর্শতলটা আছে, একটা সামনের দিকে স্পর্শতল পাওয়া যাবে আর একটা পিছনের দিকে স্পর্শতল পাওয়া যাবে। সামনের দিকের যে স্পর্শতল আছে সেই স্পর্শতলটা এই যে ওয়েভ ফ্রন্টটা, যেটা ওয়েভ ফ্রন্ট আগে ছিল, সেই ওয়েভ ফ্রন্ট এর পরবর্তী অবস্থান নির্দেশ করবে। অর্থাৎ আমি যদি এখানে ওয়েভ ফ্রন্টটাকে আঁকি তাহলে এই ওয়েভ ফ্রন্টের পরবর্তী যে ওয়েভ ফ্রন্টটা হবে সেটা হবে এটা। এবং এই যে সম্মুখবর্তী যে ওয়েভ ফ্রন্টটা আছে, এটার যেটা ইংরেজি নাম সেটা হলো ফরওয়ার্ড ওয়েভ ফ্রন্ট, বা এটাকে কোনো কোনো ক্ষেত্রে ফরওয়ার্ড এনভেলপও বলা হয়, যদিও দুটাকে বেশিরভাগ বই সমর্থক শব্দ হিসেবে ব্যবহার করা হয়, ফরওয়ার্ড ওয়েভ ফ্রন্ট। আর পিছনের যে ওয়েভ ফ্রন্টটা আছে সেটাকে বলা হয় ব্যাকওয়ার্ড বা পশ্চাৎবর্তী ওয়েভ ফ্রন্ট। এবার বিজ্ঞানী হাইগেন্স ব্যাকওয়ার্ড ওয়েভ ফ্রন্ট এর কোনো প্রভাব থাকছে না কেন এর ব্যাখ্যা কিন্তু দিয়ে যেতে পারেননি, যেটা হলো বিজ্ঞানী হাইগেন্সের প্রিন্সিপালের একটা সীমাবদ্ধতা। আর আরেকটা সীমাবদ্ধতা তো আগে আলোচনা হয়েছে যে তিনি আলোকে যান্ত্রিক তরঙ্গ হিসেবে ধরেছিলেন। এবার আমাদের যেটা নেক্সট স্টেপ সেটা হলো ভেরিফিকেশন অফ ল অফ রিফ্লেকশন বা আলোর প্রতিফলনের সূত্রের প্রমাণ। আলোর প্রতিফলনের সূত্র হলে প্রতিফলন কোণ সমান সমান আপতন কোণ। এবার এই সূত্রটার প্রমাণ তরঙ্গ তত্ত্বের বা ওয়েভ থিওরি এর মাধ্যমে দেওয়া যায়। তো আমরা সেই সূত্রটাই প্রমাণ করব ওয়েভ থিওরি এর মাধ্যমে। এটা মনে করা হলো কোনো প্রতিফলক তল যার মাধ্যমে আলোর প্রতিফলন হবে। আয়নাও ধরে যেতে পারে যেহেতু আয়নার মাধ্যমে আলোর প্রতিফলন হয়। এটা কোনো অসীম দূরত্ব থেকে আগত কোনো রশ্মি, অসীম দূরত্ব থেকে যদি রশ্মি আসে তাহলে সেই রশ্মি সবসময় সমান্তরাল হয়। তাহলে এখানে সমান্তরাল ভাবে অসীম দূরত্ব থেকে আলো আসছে। এবার এখানে এই আলোটা আয়নাতে পড়ে যখন ফিরে যাবে তখন এই আলোটাকে ধরে আমরা এই পথ বরাবর ফিরে যাচ্ছে, এবং এই আলোটা যখন ফিরে যাবে তখন এই আলোটাকে ধরে আমরা এই পথ বরাবর ফিরে যাচ্ছে। আর যে এটাতে আসছে আর এটা ফিরে যাচ্ছে, সমান্তরাল আসছিল, ফিরে যাওয়ার সময় আবার তারা সমান্তরালেই থাকবে। তাহলে এখানে একটা আপতন বিন্দু পাওয়া যাচ্ছে, এখানে একটা অভিলম্ব টেনে দেওয়া হলো, এখানে একটা আপতন বিন্দু পাওয়া যাচ্ছে, এখানেও একটা অভিলম্ব টেনে দেওয়া হলো। এই অভিলম্বের নাম দেওয়া হলো পি কিউ, আর এটার নাম দেওয়া হলো আর এস। এবার যে কোণে আলোটা এসে পড়েছে সেটাকে বলা হয় আপতন কোণ, আর আমরা সেটাকে লিখলাম আই দিয়ে। এবার এটা রশ্মি যদি আই কোণে এসে পড়ে তাহলে এটা রশ্মির যে এই যে কোণটা হবে এটা হবে আই। কিন্তু যেহেতু আমরা অলরেডি আই ধরে নিয়েছি ওই জন্য আমরা আর আই ধরবো না। আই ধরলে ধরা যায়, কিন্তু মানে কি হবে আমরা ঘিচিমিচি যাতে না হয় ওই জন্য এক ক্ষেত্রে আই ধরবো আর এক ক্ষেত্রে আর ধরবো। আচ্ছা, এই রশ্মিটা যদি আর কোণে ফিরে যায় তাহলে এটাও রশ্মি আর কোণে ফিরে যাবে, যেহেতু সমান্তরাল ভাবে এসেছে এবং এই যে সমতল
এই যে প্রতিফলকটা আছে সেটা সমতল আছে। যদি সমতল না থাকতো তাহলে আর এর মান পরিবর্তন হতো। তাহলে একটা আপতন বিন্দুর ক্ষেত্রে আমরা আই নিলাম, আর একটা আপতন বিন্দুর ক্ষেত্রে আর নিলাম। দুটোকে এখানে আই এখানে আর নেওয়া যায়, কোনো প্রবলেম হবে না। এবার যদি এই সমান্তরাল বা আলোক রশ্মির সাপেক্ষে যদি ওয়েভ ফ্রন্ট আঁকা হয়, তাহলে এই যে ওয়েভ ফ্রন্টটা থাকবে সেটা দুটোর সঙ্গে 90 ডিগ্রি থাকবে। এই রশ্মির সঙ্গে 90 ডিগ্রি কোণে আর এই রশ্মির সঙ্গে 90 ডিগ্রি কোণে। তাহলে ওয়েভ ফ্রন্ট গুলো, এগুলো হলো ওয়েভ ফ্রন্ট গুলো আসছে। এবং এই বিন্দুতে যদি ওয়েভ ফ্রন্ট আঁকা হয় তাহলে এখানে যে ওয়েভ ফ্রন্ট হবে সেটা এই রেখার সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকবে। এবং এই রেখাটা যা আছে, এই রশ্মিটা যা আছে, এই রশ্মির সঙ্গে এই অংশটুকু 90 ডিগ্রি কোণে থাকবে। কারণ এই অংশটুকুতে প্রতিফলন হয়নি, প্রতিফলিত রশ্মি হলো এটা। এবার এখানে যে একটা নতুন বিন্দু, আচ্ছা আগে আমি নামকরণ করে দিচ্ছি। এটা বিন্দুর নাম নিলাম এ, এটা বিন্দুর নাম নিলাম বি, এটা বিন্দুর নাম হলো সি, আর এটা বিন্দুর নাম হলো ডি। এবার ডি বি এর যেটা দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের মান হিসাব করে এখানে এ থেকে একটা বিন্দু কাটা হলো, যে বিন্দুটার নাম দিয়ে দিলাম ই। অর্থাৎ ডিবি এর দৈর্ঘ্য আর এ ই এর দৈর্ঘ্য সমান। এবার দুটোই যেহেতু সমান্তরাল রশ্মি, ওই জন্য এখানে যে রশ্মিটা বা এখানে যে বিন্দুটা পাওয়া যাবে সেই বিন্দুটার সঙ্গে যদি বি কোণকে যোগ করা হয় তাহলে এই যে কোণটা হবে এই কোণটা থাকবে 90 ডিগ্রি। তাহলে অঙ্কন অনুসারে কি লেখা যায়? অঙ্কন অনুসারে হলো উম, অঙ্কন অনুসারে বিডি ইকুয়াল টু এই, যেহেতু বিডি এর পরিমাপ করে এই কে কাটা হলো। এবার এখানে দেখা যাবে যে এটাও কোণ হলো 90 ডিগ্রি। তাহলে এই যে কোণটা আছে এই কোণ সমান সমান কি লেখা যায়? আই। অর্থাৎ আপতন কোণ প্লাস ডি এ পি। তাহলে লিখছি আই প্লাস কোণ ডি এ পি। কত ডিগ্রি মান এর? 90 ডিগ্রি। আবার এটা এই যে অংশটুকু হলো এটার মান হলো 90 ডিগ্রি। আবার যদি এই অংশটুকু ধরা হয়, এই অংশটুকু, এই যে এই অংশটুকু ধরা হয়, তাহলে এটা সমান সমান লেখা যায় ডি এ পি। অর্থাৎ এটা কোণ প্লাস এটা কোণ। এটা কোণের নাম হলো এটা কোণের নাম হলো ডি এ পি। তাহলে লিখলাম ডি এ পি প্লাস এটা কোণের নাম কি? এটা কোণের নাম হলো বি এ ডি। বি এ ডি। এই দুটাকে কেন সমান করলাম? কারণ এই যে রেখাটা আছে এই রেখাটার সাপেক্ষে এটুকু হলো 90 ডিগ্রি, আবার এই রেখাটার সঙ্গে এই রেখাটাও হলো 90 ডিগ্রি। দুটাই যেহেতু 90 ডিগ্রি ওই জন্য দুটাকে সমান করে দেওয়া হলো। এবার দুটাকে সমান করে দেখা যাচ্ছে যে বিএডি যে আছে, এই বিএডি এর মান হলো আই, কারণ ডিএপি তো কেটে গেল। অতএব কোণ বিএডি সমান সমান হলো আই। তাহলে এই সম্পূর্ণ অংশটুকু হলো আই। এবার ঠিক এরকমই আমরা এক্ষেত্রে দেখব, এই যে কোণটা আছে, এই দুটা রেখা যে আছে আর এই দুটা রেখা যে কোণ উৎপন্ন করছে তার মান হলো 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি হয় তাহলে এখানে সমান সমান 90 ডিগ্রি সমান সমান লেখা যায় আর প্লাস এস বি ই। আর প্লাস কোণ এস বি ই সমান সমান 90 ডিগ্রি। আবার এই যে কোণটা আছে এই কোণটা হলো 90 ডিগ্রি, যেহেতু এটা হলো অবিলম্ব আর এটা হলো প্রতিফলক। প্রতিফলকের সঙ্গে অবিলম্ব সবসময় 90 ডিগ্রি কোণে থাকে। এই কোণের নাম কি? এই কোণ সমান সমান লেখা যায় এটা কোণ প্লাস এটা কোণ। এটা কোণের নাম কি? ই সরি এস বি ই। তাহলে এস বি ই ইকুয়াল টু এটা কোণের নাম কি? এটা কোণের নাম হলো ই বি ই, সরি প্লাস প্লাস ই বি এ। এস বি এ কেটে গিয়ে দেখা যাচ্ছে যে ই বি এ এর মান হলো আর। ই বি এ অর্থাৎ এই যে সম্পূর্ণ কোণটা আছে এই সম্পূর্ণ কোণের মান হলো আর। এবার এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হলো অসংখ্য ত্রিভুজ উৎপন্ন হয়েছে, কিন্তু আমাদের মূল কাজে লাগবে দুটা। একটা ত্রিভুজ হলো এ বি ডি। তাহলে ত্রিভুজ এ
বি ডি এবং আরেকটা ত্রিভুজ যেটা হলো এ বি ই এবং ত্রিভুজ এ বি ই। এই যে দুটো ত্রিভুজ আছে, এই দুটো ত্রিভুজ হলো সর্বসম। সর্বসম কথার অর্থ হলো এদের সবগুলো কোণ এবং সবগুলো বাহু সমান। কেন সর্বসম? সর্বসমতার কোন শর্ততে হলো, প্রথমত এই যে দুটো ত্রিভুজ আছে এ বি ডি এবং এ বি ই, এই দুটো ত্রিভুজের একটা সাধারণ বাহু যেটা হলো এ বি। তাহলে প্রথম কারণ হলো এ বি হলো সাধারণ বাহু, এ বি হলো সাধারণ বাহু। তারপরে এই যে কোণটা আছে এটাও 90 ডিগ্রি, আবার এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে এ ডি বি, এ ডি বি সমান সমান, এডিবি সমান সমান কি? এডিবি সমান সমান হলো বিই এ বা এ ই বি, এ ই বি। আর আরেকটা বিডি ইকুয়াল টু এই। তাহলে তিনটা যেহেতু সমান হচ্ছে ওই জন্য এই দুটো ত্রিভুজকে বলা যাবে সর্বসম। আর সর্বসম হওয়ার কারণে এই কোণটা এবং এই কোণটা এই দুটো কোণ হবে সমান। অতএব সর্বসম হওয়ার কারণে আই ইকুয়াল টু আর। এটাই হলো প্রতিফলন সূত্রের প্রমাণ। এবার আমাদের যেটা নেক্সট টপিক হবে সেটা হবে ভেরিফিকেশন অফ ল অফ রিফ্রাকশন বা আলোর প্রতিসরণ সূত্রের প্রমাণ। তো এটা ধরে নেওয়া হলো কোনো প্রতিসারক মাধ্যম। প্রতিসারক মাধ্যম মানে হলো যার মাধ্যমে আলোর প্রতিসরণ হবে, যেমন কাঁচ। তো এবার ধরা গেল যে অসীম দূরত্ব থেকে আলো আসছে। অসীম দূরত্ব থেকে যদি আলো আসে তাহলে আলোগুলো হবে সমান্তরাল, আলোক রশ্মিগুলো হবে সমান্তরাল। এটাও আসছে আর এটা আসছে, তাহলে যদি রশ্মি সমান্তরাল হয় আর যদি তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট আঁকা হয় তাহলে সেটা হবে এরকম। এগুলো হলো ওয়েভ ফ্রন্ট। এবার প্রতিসৃত হওয়ার সময় এটা ধরা হলো ঘন মাধ্যম এবং এটাকে ধরা হলো লঘু মাধ্যম। ও না, এটা ধরলেও হবে কিন্তু এটা তো একটু কঠিন হবে। এটাকে ধরা হলো লঘু মাধ্যম আর এটাকে ধরা হলো ঘন মাধ্যম। ঘন মাধ্যম হওয়ার কারণে আলো একটু এদিকে কিছুটা বাঁকবে, এই যে একটু এরকম হবে। আর এখানে আলোটা হবে এরকম, যে এই পথ বরাবর নির্মিত হচ্ছে। দুটো আলো প্রতিসরণের আগে যেমন সমান্তরাল ছিল, প্রতিসরণের পরেও সমান্তরাল থাকবে। এবার এখানে একটা আপতন বিন্দু পাওয়া গেছে আর এখানে একটা আপতন বিন্দু পাওয়া গেছে। এবার এই আপতন বিন্দুতে যদি অবিলম্ব আঁকা হয় তাহলে এটাকে ধরে হলো অবিলম্ব, আর এই আপতন বিন্দুতে অবিলম্ব হলো এটা। এবার এই অবিলম্বের নাম দেওয়া হলো পি কিউ আর এস। এবং এই যে কোণটা আছে এটা হলো আপতন কোণ। এটাও যদি আই হয় আপতন কোণ, তাহলে এটাও আই হবে, যে দুটো রশ্মি সমান্তরাল আছে এবং এই যে প্রতিসারক মাধ্যম আছে সেটা হলো সমতল। এবং যে কোণে আলোটা ফিরে যাচ্ছে অবিলম্বের সঙ্গে, সরি প্রতিসরিত হচ্ছে, সেই কোণটাকে বলা হবে প্রতিসরণ কোণ, যেটাকে ধরা হয় আর। এটা আর হলে এটাও আর হবে। এবার এই বিন্দুতে যদি ওয়েভলেট আঁকানো হয় তাহলে সেটা হবে এরকম, এর সঙ্গে এবং এর সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকবে। এটা হলো ওয়েভলেট বা তরঙ্গ মুখ। এবার এই বিন্দুতে যদি ওয়েভলেট আঁকা হয় তাহলে সেটা হবে এরকম, এর সঙ্গে 90 ডিগ্রি আর এই যে যেটা ফিরে যাচ্ছে তার সঙ্গে 90 ডিগ্রি। এবার এই বিন্দুটার নাম দেওয়া হলো এ, এটার নাম দেওয়া হলো বি, এটার নাম দেওয়া হলো সি এবং এটার নাম দেওয়া হলো ডি। এখানে সিডি এর যেটা দূরত্ব আর এ বি এর যেটা দূরত্ব, এই দুটো দূরত্বের মধ্যে একটা সম্পর্ক আছে। তো সম্পর্কটার আগে ধরা হলো এই যে মাধ্যমটা আছে সেই মাধ্যমে আলোর যে বেগ সেটা হলো c1 এবং এই মাধ্যমে আলোর যেটা বেগ সেটাকে ধরা হলো c2।
C1 মাধ্যমে যদি প্রতিসরাঙ্ক ধরা হয়, C1 যে মাধ্যমে আলোর বেগ সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান সমান হবে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই সেই মাধ্যমে আলোর বেগ। এবং C2 যে মাধ্যমে আলোর বেগ সেই মাধ্যমে যদি ধরা হয় প্রতিসরাঙ্ক, তাহলে μ2 সমান সমান হবে শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বা C2। এবার μ2 বাই μ1 যদি করা হয়, μ2 বাই μ1, তাহলে C আর C কেটে গিয়ে উপরে হবে C1 এবং নিচে হবে C2। এবার μ2 বাই μ1 এটাকেই লেখা হয় μ12, যেটাকে একবারে ফ্রেশ করে লেখা হবে μ12 ইকুয়াল টু C1 বাই C2। এবার এখানে সিডি আলোটা যখন ডি থেকে সি বিন্দুতে আসছে তখন যে সময়টা লেগেছে সেটা যদি টি ধরা হয়, তাহলে সেই সময়টাই লাগবে এ থেকে বি পর্যন্ত আলোটা আসতে, যেহেতু ওয়েভ ফ্রন্ট একটাই। এই যে এরপরে যদি ওয়েভ ফ্রন্ট নেক্সট ওয়েভ ফ্রন্ট ধরা হয় তাহলে এটাই ধরা হবে, যেহেতু ওয়েভ ফ্রন্ট একটাই। ওই জন্য এখান থেকে এখানে আলো আসতে যদি টি সময় লাগে, তাহলে এ থেকে বি আলো আসতেও টি সময় লাগবে। তাহলে আলোর গতিবেগ এখানে কি C1, এই মাধ্যমে হলো C1 আর এই মাধ্যমে হলো C2। তাহলে এখানে সিডি সমান সমান কি লেখা যায়, এখানে সিডি সমান সমান লেখা যায় C1 ইন্টু টি, এবং এখানে এবি সমান সমান লেখা যায় C2 ইন্টু টি। C1 এই মাধ্যমে আলোর বেগ, C2 এই মাধ্যমে আলোর বেগ, কত পথ অতিক্রম করলো সমান সমান বেগ কত ইন্টু সময় কত, কারণ বেগ সমান সমান সরণ বাই সময়, তাহলে সরণ সমান সমান বেগ ইন্টু সময়। ওখান থেকে এটা লেখা যায়। এবার এটা কোণ যদি আই হয়, এটা কোণ যদি আই হয় তাহলে এটা কোণ আই হবে। এরা আগের পদ্ধতির মতো করেই এটা কোণ আই হলে এটাও আই হবে, এবং এটা কোণ যদি আর হয়, এটা কোণ যদি আর হয় তাহলে এটা কোণ আর হবে। এবার এই কোণের সাপেক্ষে এটা হলো একটা 90 ডিগ্রি আছে, এই কোণের সাপেক্ষে যদি লম্ব ধরা হয় তাহলে লম্ব হবে কোনটা, এই যে সিডি। তাহলে এবার আই এর সাপেক্ষে আমি সাইন লিখছি, তাহলে সাইন আই সমান সমান লেখা যায় লম্ব বাই অতিভুজ। লম্ব এর মান হলো সিডি, তাহলে সিডি বাই অতিভুজ, অতিভুজের মান হলো আই এর সাপেক্ষে যদি অতিভুজ ধরা হয় তাহলে অতিভুজ হবে এসি। এবং সাইন আর এর সাপেক্ষে যদি লম্ব ধরা হয়, এটা হলো 90 ডিগ্রি কোণ, এর সাপেক্ষে যদি লম্ব ধরা হয় তাহলে সেটা হবে জেবি, তাহলে এবি বাই এর সাপেক্ষে সাইন ধরলে অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব হলো এবি এবং যেটা অতিভুজ সেটা হবে এসি, তাহলে এবি বাই এসি। এবার সাইন আই বাই সাইন আর যদি করা হয় তাহলে সমান সমান সাইন আই সমান সমান হলো সিডি বাই এসি, সাইন আর সমান সমান হলো এবি বাই এসি, সেটা ভাগ আকারে নিচে বসবে। তো আমি সেটা ভাগ আকারে না করে সেটাকে ডাইরেক্ট গুণ করলাম আর এটাকে উল্টা করে বসালাম এসি বাই ইডি। তাহলে এখানে এসি আর এসি কেটে গিয়ে কি হচ্ছে, উপরে থাকছে সিডি আর নিচে থাকছে এবি। এবার সিডি সমান সমান কি লেখা যায় C1 ইন্টু টি, তাহলে C1 ইন্টু টি বাই এবি সমান সমান লেখা যায় C2 ইন্টু টি, তাহলে C2 ইন্টু টি, টি আর টি কেটে গিয়ে হলো C1 বাই C2, এবং C1 বাই C2 সমান সমান হলো μ12, μ12। তাহলে শুরু করেছি সাইন আই বাই সাইন আর দিয়ে আর শেষ হলো μ12 দিয়ে। তাহলে অতএব এখান থেকে লেখা যায় μ12 সমান সমান সাইন আই বাই সাইন আর, যেটা হলো প্রতিসরণের সূত্র, সিমেইলের সূত্র নামে পরিচিত। তো আজকে এই পর্যন্ত থাক, এর পরের ভিডিওতে আমরা আলোর ব্যতিচার শুরু করব। বাপরে।